নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ডিপ ফ্রিজের মধ্যে তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? সোনার জিনিসের মধ্যে আপনারা কি কখনো কোলগেট লাগিয়ে দেখেছেন কি হয়? কানের দুল আপনারা আদাতে পরাবেন কিসের জন্য? পা পোষের মধ্যে আপনারা টেপ লাগাবেন কেন? বটির মধ্যে আপনারা কি কখনো কোলগেট দিয়ে দেখেছেন কি হয়? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে বেশ কিছুটা আপেল কেটে নিয়েছি। আপেল আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, বাচ্চাদের খাইয়ে থাকি, আবার বাচ্চা বা বড়দের টিফিনেও অনেক সময় দিয়ে থাকি। তবে আপেল যদি কিছুক্ষণ আগে কেটে রাখা হয়, কোনো কারণবশত খাওয়া না হয়, সেক্ষেত্রেও অনেক সময় কি হয় দেখবেন আপেলের ওপরে হালকা একটা লালচে দাগ পড়ে যায়। বাচ্চাদের টিফিনে দিলে অনেক সময় তারা না খেয়েই বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে। তবে যখনই আপনারা আপেল কেটে রাখবেন তার আগে একটা পাত্রে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। খুব ভালোভাবে জলের মধ্যে লবণটাকে মিশিয়ে সেই জলের মধ্যে আপনারা আপেলগুলো দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তারপর আপেলগুলো এখান থেকে তুলে যদি রাখেন বা বাচ্চাদের টিফিনে দেন, দেখবেন যতক্ষণই আপেল কেটে রাখেন না কেন কোনোভাবেই আপেলের ওপরে লালচে দাগ পড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সোনার জুয়েলারির মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা অনেকে আছি যারা দেখবেন সোনার বিভিন্ন ধরনের জিনিস রেগুলার ব্যবহার করে থাকি, আর রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় নোংরা ময়লা বসে যায়, আর সোনার যে নতুনের মতো গ্লেজ সেটাও কিন্তু চলে যায়। অনেকে বাজারে নিয়ে যায়, পলিশ করে নিয়ে আসি। তো আপনারা সামান্য পরিমাণের কোলগেট অথবা টুথপেস্ট দিয়ে দেবেন। এখানে একটা পুরনো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। অনেক সময় দেখবেন ডিজাইনের মধ্যে কিছুটা নোংরা ময়লা থেকে যায়, তো ব্রাশ দিয়ে পরিষ্কার করলে সহজেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি খুব ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করলে আমাদের সোনার জিনিস খুব ভালো কিন্তু পরিষ্কার হয়। অন্যান্য লিকুইড যদি ব্যবহার করতে যায় খাট থাকে, তো সেগুলো ব্যবহার না করাই ভালো। সোনার জিনিসটা যাতে আরও বেশি চকচকে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণের হলুদ নিয়ে আপনারা ঘষে দেবেন। এইভাবে ঘষে আপনাদের রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, সাথে সাথে পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার করার পর আমি আবারও আপনাদের দেখাচ্ছি, তো আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন আগের তুলনায় কতটা চকচক করছে। মাঝে মধ্যে যদি সোনার জিনিস এইভাবে পরিষ্কার করা হয়, নোংরা ময়লাও চলে যাবে আর নতুনের যে গ্লেজ সেটাও কিন্তু থাকবে। এখানে নিয়েছি একটা টিফিন বক্স। আমরা অনেকেই বাচ্চাদের বা বড়দের এই ধরনের টিফিন বক্সের মধ্যে টিফিন দিয়ে থাকি। তবে এই টিফিন বক্সগুলো যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন, খাবারের স্ট্রং গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের কি করবেন, ভিনিগার দিয়ে দেবেন আর সামান্য দিয়ে দেবেন লবণ। তারপর খুব ভালোভাবে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। 5 মিনিট মতো ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন। তারপর নর্মাল জল দিয়ে আপনারা যদি ধুয়ে পরিষ্কার করে নেন, দেখবেন খাবারের স্ট্রং গন্ধটা সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তারপর গার্ডারের সাহায্যে এইভাবে বেঁধে দেবেন। তাহলে কি হবে, লঙ্কাগুলো একটা জায়গার মধ্যে সেট থাকবে। এবার এগুলো আপনারা কিভাবে রাখবেন, আমি এখানে একটা কাপ নিয়েছি আর একটা ছোট গ্লাস নিয়েছি। এর মধ্যে কিছুটা করে নর্মাল জল দিয়ে দেব। এবার লঙ্কার যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো আপনারা জলের মধ্যে এইভাবে করে দিয়ে রাখবেন। এইভাবে যদি লঙ্কাগুলো রাখা হয়, দেখবেন লঙ্কা কিন্তু শুকিয়েও যাবে না আর পচেও যাবে না, বেশ অনেক দিন পর্যন্ত একদম সবুজ সতেজ থাকবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কানের দুল আদার মধ্যে পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কানের দুল পরে থাকি। তবে যখন আমরা আর্টিফিশিয়াল কানের দুল পরি, অনেকেরই দেখবেন কানের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, পুজ রক্ত বেরোতে শুরু করে, তাছাড়াও চুলকানি হয়, র্যাশও বেরোতে থাকে। তো আপনারা যখনই আর্টিফিশিয়াল কানের দুল পরবেন, পরার আগে একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন এই ধরনের কোনো রকমের সমস্যা হবে না। আমি এখানে এক টুকরো আদা নিয়েছি। কানের দুল পরার আগে আপনারা আদার মধ্যে এইভাবে করে কানের দুলটা পরিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য।
তারপর যখনই আপনারা কানের দুলটা পরবেন, এখান থেকে আপনারা বের করে কানের মধ্যে পরবেন। দেখবেন আদার রসটা কানের দুলের মধ্যে লেগে থাকার কারণে কানের মধ্যে ব্যথা হবে না, চুলকানি হবে না, এমনকি পুজ রক্তও বেরোবে না। আশা করছি আপনারা এইভাবে আর্টিফিশিয়াল কানের দুল পরতে পারেন। ভালো লাগলে লাইক। পাপোশের মধ্যে আপনারা কি কখনো ডবল টেপ দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা বাড়িতে কোনো না কোনো পাপোশের ব্যবহার প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন পাপোশের মধ্যে যখনই পা মোছার জন্য পা দিই, পা স্লিপ করে যায়, পা স্লিপ করে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ডবল সাইজের যে টেপ থাকে সেখান থেকে আপনারা 2 থেকে 3টে টেপের টুকরো নিয়ে নেবেন, পাপোশের মধ্যে মানে উল্টো সাইডে আপনারা লাগিয়ে নেবেন। চাইলে 4টে কোণাতেও দিতে পারেন, তবে আমি এখানে 2টো টুকরো নিয়েছি, এইভাবে 2টো কোণাতে লাগিয়ে নিচ্ছি। এবার যে জায়গার মধ্যে পাপোশটা দেবেন এইভাবে করে হাত দিয়ে ভালো করে চেপে দেবেন, তাহলে দেখবেন মেঝের মধ্যে সেট হয়ে যাবে। তারপর আপনারা যতই পা দেন না কেন পাপোশটা কোনোভাবেই স্লিপ করবে না, আর পা স্লিপ করে আপনারা কোনোভাবে পড়ে যাবেন না। আশা করছি টিপসটা কাজে। আমাদের অনেকেরই বাড়িতে আরশোলা কম বেশি রয়েছে, আর এই আরশোলা মারা বা তাড়ানোর জন্য আমরা অনেকে বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ, স্প্রে, কেমিক্যাল কিনে নিয়ে আসি। তবে ঘরোয়া উপায়ে কোনো রকমের ওষুধ স্প্রে ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু আরশোলা মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন। তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তবে পুরোটা কিন্তু লাগবে না, কিছুটা অংশ পেঁয়াজের কেটে নিয়েছি। এবার আপনারা এই পেঁয়াজটা কিভাবে ব্যবহার করবেন, একটা গ্রেটার নিয়ে নেবেন, তার মধ্যে পেঁয়াজটাকে গ্রেট করে দেবেন। আর গ্রেট করতে না চাইলে সেক্ষেত্রে আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে যখনই আপনারা গ্রেট করবেন সেই গন্ধটা দেখবেন অনেক বেশি বেরোতে শুরু করবে। সবচেয়ে ভালো হয় যদি লাল ধরনের এখানে আপনারা পেঁয়াজের ব্যবহার করেন। এখানে আমি কিছুটা পরিমাণের লবণ দিয়েছি, আর এখানে নিয়েছি বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়, কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি লেবু, 1 চামচ পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আগেই বেকিং সোডা দিয়েছি তাই লেবুর রস দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন রিয়াকশান করতে শুরু করেছে। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এটাকে কিভাবে ব্যবহার করবেন, একটা পুরনো কোনো পাত্র বা কন্টেনার নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না, তার মধ্যে মিশ্রণটাকে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ গ্লাস পরিমাণের জল, আর এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করেছি। তারপর সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে রেখে দেবেন 5 মিনিট মতো। সব উপকরণগুলো যখন জলের সাথে মিশে যাবে এই জল থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে, আর এই গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় কোনোভাবেই দেখবেন কোনো পোকামাকড়, আরশোলা কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারবে না। একটা পুরনো পাত্র নিয়েছি আর পুরনো ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটা 5 মিনিট পর ছেঁকে নিয়েছি। এবার এই যে একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হলো, কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন, বাকি সলিউশনটা পরে ব্যবহার করব। আপনাদের যে জায়গার মধ্যে আরশোলা থাকবে বা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতে কিন্তু এই সলিউশনটা আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করার সাথে সাথে দেখবেন এর এতটাই গন্ধের কারণে কিন্তু আরশোলা এখান থেকে চলে যাবে, আর কিছু আরশোলা দেখবেন ঘোরের মতো হয়ে সেই জায়গাতেই কিন্তু মরে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা আরশোলার মধ্যে স্প্রে করেছিলাম, কিছুটা আরশোলা এখান থেকে পালিয়ে গেছে, আর কিছুটা আরশোলা কিন্তু এখানে মরে গেছে। আশা করছি আরশোলা তাড়ানোর বা মারার টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো বটির মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা বটির ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। এর ফলে দেখা যায় সবজির রসকস লেগে যায়, যার কারণে কি হয় বটির মধ্যে জং বা মরচে পড়ে যায়, তখন দেখা যায় বটির ধারটাও অনেকটাই কমে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট, আমি এখানে কোলগেট নিয়েছি, এইভাবে করে লাগিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের লবণ, লবণটাকেও ছড়িয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের জল, জলটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এবার লবণ আর কোলগেটটাকে আমি এভাবে মাখিয়ে দিলাম, তবে দুটো সাইডেই কিন্তু এভাবে করে কোলগেট আর লবণটাকে মাখিয়ে নিতে হবে। আর নিয়েছি এখানে একটা স্টিল উলের স্কাবার দিয়ে আমি এভাবে করে ঘষে দিচ্ছি। এভাবে ঘষলেই দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে, তাছাড়াও ধারটাও কিন্তু অনেকটাই বেড়ে আসবে। তবে দুটো সাইডেই কিন্তু এভাবে ঘষতে হবে। তবে আরও যদি আপনারা ধার করতে চান সেক্ষেত্রে একটা পাথর নিয়ে নেবেন, পাথরের সাহায্যে দুটো সাইডে এভাবে ঘষে নেবেন। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি, তবে ফ্রিজ চালানোর কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল বেশি আসে। তবে কি কি কারণে বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। আমরা ডিপ ফ্রিজের মধ্যে যখন কোনো কিছু জিনিস স্টোর করে রাখি
অনেকেরই ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায়, আর অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তবে যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখবেন, সেক্ষেত্রে একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে অতিরিক্ত বরফ কিন্তু কখনোই জমবে না। তাছাড়া অতিরিক্ত বরফ জমে গেলে জিনিসপত্র বের করতেও আমাদের সমস্যা হয়। তো কি করবেন আপনারা, সামান্য পরিমাণে দিয়ে দেবেন সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে হাতের মধ্যে দিয়ে এইভাবে করে মাখিয়ে দেবেন, যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। এরপর যদি আপনারা কোনো জিনিসপত্র স্টোর করে রাখেন, দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু কখনোই জমবে না, যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। পরবর্তী টিপসটা হলো ফ্রিজ নিয়েই। কোনো কিছু জিনিসপত্র বের করি, কেউই কিন্তু একেবারেই জিনিসপত্র বের করি না, বারবার ফ্রিজের দরজা খুলতে থাকি আর জিনিসপত্র বের করতে থাকি। এর ফলে দেখা যায় ফ্রিজের ঠান্ডা হাওয়া বেরোতে থাকে আর ফ্রিজ কাজ করতেও অনেকক্ষণ সময় লাগে। তবে আপনারা যখনই ফ্রিজ থেকে কোনো কিছু জিনিসপত্র বের করবেন, চেষ্টা করবেন একেবারে জিনিসপত্র বের করে নেওয়ার। বারবার করে যদি ফ্রিজ খোলা হয়, সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তাছাড়াও ফ্রিজের মধ্যে অবশ্যই কিন্তু যদি কোনো খাবার দাবার রাখেন, ঢাকা দিয়ে রাখবেন, সেক্ষেত্রেও দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। অবশ্যই চিরুনিটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর নিয়েছি একটা কাপড়ের টুকরো, এর মাঝখানে চিরুনিটাকে রেখে এভাবে পেঁচিয়ে দেব। কাপড়টাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এইভাবে করে দুটো গার্ডার আমি আটকে দেব দুটো সাইডে, যাতে করে কাপড়টা খুলে না যায়। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের ফ্রিজের যে দরজা থাকে, দরজার রাবারটার মধ্যে অনেক সময় নোংরা ময়লা আটকে থাকে, যার কারণে দরজাটা ঠিকভাবে লাগানো যায় না, ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বেরিয়ে আসে। আর এই জায়গাটা এতটাই সরু, আমরা হাত দিয়েও কিন্তু কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে চিরুনিটা দিয়ে যদি ঘষে দিতে পারেন, তাহলে কি হবে দেখবেন নোংরা ময়লাগুলো সহজে পরিষ্কার হয়ে। এর ফলে ফ্রিজের দরজার যে রাবারটা থাকে সেটা দেখবেন টাইটভাবে আটকে থাকবে, ফ্রিজের ঠান্ডা হাওয়া বেরোবে না, যার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক